আমাদের পেনশন প্রথার মধ্যে একটা ভয়ঙ্কর হামলা পড়েছে। সেটা হচ্ছে আমাদের যে 45% দেবে, 45% দিয়ে আমি আমার ফ্যামিলির কোনো ভবিষ্যৎ করতে পারবো না। অযথা আমাদেরকে মিথ্যা একটি স্বপ্ন দেখে শুধু 45% আমাদেরকে আটকানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ব্লক পোস্ট একটা বাজে প্রক্রিয়া। আমার কর্মচারীর যোগ্যতা থাকবে, সে প্রমোশন পাবে না, এটা অযৌক্তিক একটা বিষয়। আপনারা দেখে থাকবেন আমরা নিম্ন পর্যায়ে যে কর্মচারীগুলো আছি, আমরা প্রমোশন বলতে গেলে আমাদের প্রমোশন প্রক্রিয়া শুরু হলে আমাদেরকে ব্লক হিসাবে স্থগিত করে রাখা হয়। যে চাকরি সারা জীবন শেষ করার পর আমরা একটা সম্মানই পাই। এখন এই সম্মানটার একটা বিষয় থাকে যে 10% আমাদের কাছ থেকে একটা চটে কাটা হয়। আমরা যে 90% সময়টা পাবো আমাদের মূল ফিগারটা, তার থেকে আমাদের 50%, আমাদের 50% অর্থাৎ 45% আমরা নিয়ে যাবো, আর 45% রাষ্ট্রের কাছে পড়ে থাকবে এবং ওটার জন্য আমাদেরকে একটা সম্মানই দেওয়া হবে ওই কাজ থেকে। আমাদের মাত্র যেখানে আমরা 90% ফুল পাবো, সেখানে আমাদের 45% দেওয়া হচ্ছে। 45% রাষ্ট্র রেখে দিবে। রাষ্ট্র আমাদের প্রতি মাসে এটার একটা ইন্টারেস্ট বা লাভ সম্মানই দেবে। দেখা যাবে যে হঠাৎ করে আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব, সেই অর্থটা আমার ওয়াইফ পাবে, পক্ষান্তরে আমার সন্তান না, আমার ওয়াইফ পাবে। এখন বিষয়টা হচ্ছে এই যে 45% যেটা আমার হক, যেটা আমাদের সারা জীবন কাজ করার যে পুরস্কার, সেই পুরস্কার 45% রেখে দিয়ে আমাদের যে 45% দেবে, 45% দিয়ে আমি আমার ফ্যামিলির কোনো ভবিষ্যৎ করতে পারবো না। এর কোনো যুক্তির কোনো কারণই নাই। অযথা আমাদেরকে মিথ্যা একটি স্বপ্ন দেখে শুধু 45% আমাদেরকে আটকানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং একটা বিষয় যে আমাদের পেনশন ব্যবস্থা পুনর্নির্ণয় করতে হবে। অর্থাৎ আমি সারা জীবন কাজ করব, কাজ করার পরে আমি যে যৌক্তিকভাবে পেনশন পাবো, পেনশনটা পূর্ণ একসাথে আমি গ্রহণ করবো। এই হচ্ছে আমাদের বলার বিষয়টা ছিল 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা ছিল যে যেসব সরকারি কর্মচারীরা তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পর থেকে উচ্চ পদে প্রমোশন পাবে। তো ওই সময়ের পূর্বেই আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদেরকে একটা উস্কানিমূলক শব্দ ব্যবহার করে তাদের প্রমোশনগুলো গ্যাপ করা হয়েছিল, বন্ধ করা হয়েছিল, যাকে আমরা ব্লক পোস্ট হিসাবে চিনি। ব্লক পোস্ট একটা বাজে প্রক্রিয়া। আমার কর্মচারীর যোগ্যতা থাকবে, সে প্রমোশন পাবে না, এটা অযৌক্তিক একটা বিষয়। আপনারা দেখে থাকবেন যে সরকারের উচ্চ পর্যায়ের কর্মচারী যারা আছেন, যারা আমাদের কর্মকর্তারা আছেন, তাদের কিন্তু নিয়মতান্ত্রিকভাবে বছর গেলে এই প্রমোশন হচ্ছে। নিয়মতান্ত্রিকভাবে তাদের বিভিন্ন ধরনের প্রমোশন সংক্রান্ত সকল ফ্যাসিলিটি পাচ্ছে। অথচ নিম্নমুখী যে কর্মচারী আছে, আমরা নিম্ন পর্যায়ে যে কর্মচারীগুলো আছি, আমরা প্রমোশন বলতে গেলে আমাদের প্রমোশন প্রক্রিয়া শুরু হলে আমাদেরকে ব্লক হিসাবে স্থগিত করে রাখা হয়। এবং বাংলাদেশের বিভিন্ন দপ্তরে, বিশেষ করে কর সহ বিভিন্ন দপ্তরে যে ব্লক পোস্টের বিষয়গুলো আছে, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালে একটা নির্দেশনা ছিল, এগুলোকে বিলুপ্ত করে। ব্লক পোস্ট বলতে কিছু নাই, এটা মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে ঘোষণা করেছিলেন। অতএব অবিলম্বে ব্লক পোস্ট প্রথা বিলুপ্ত করে যাদের প্রমোশন হওয়ার যোগ্যতা রাখে তাদেরকে প্রমোশন দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে আমাদের দাবির মধ্যে সংযুক্ত করেছি। এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক যে অবস্থা থাকে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা সারা জীবন চাকরি করে কি পাচ্ছি এবং কিভাবে পাচ্ছি, কতটুকু পাচ্ছি। আপনারা দেখতে হবে যে একটা কর্মচারী চাকরি করার পর সারা জীবন যেই কাজগুলো পায়, যে সম্মানটা পায়, এই সম্মান পাওয়ার পরিপ্রেক্ষিতে তার একটা অর্থনৈতিক সম্মাননা রাষ্ট্র থেকে দেওয়া হয় তাকে বিদায় বেলায়। এখন আমার বিষয় হচ্ছে বিদায় বেলায় যে গ্র্যাচুইটির পয়সাটা দেওয়া হয়, সেই পয়সাটা আগে ছিল অতি নগণ্য। কারণ বর্তমান দুনিয়াতে আপনি দেখে থাকবেন শুধুমাত্র 3 বেলা খাওয়া দাওয়া করতে যে অর্থটা লাগে একটা মানুষকে বেঁচে থাকার জন্য, তার চিকিৎসা ব্যবস্থা সহকারে যে অর্থটা লাগে, তার পরিবারের বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা সমাধান করার জন্য যে অর্থটা লাগে, সেই অর্থটা ব্যয় করতে গেলে আমাদের যে সমস্যা সৃষ্টি হতে হয়, লাস্ট আমাদের চাকরি রিটায়ার করার পরে আমাদের যে অর্থনৈতিক অবস্থা যেটা পাওয়ার কথা, এই গ্র্যাচুইটি হার কম থাকার কারণে আমরা সেটা পাচ্ছি না। অতএব গ্র্যাচুইটি হারটা একটা নির্ধারিত সম্মানজনক স্টেজে আনার পরে, আমরা সারা জীবন চাকরি করার পরে আমরা চাকরি থেকে যখন রিটায়ারমেন্টে চলে যাব, অবসরে চলে যাব, তখন এই গ্র্যাচুইটির যে ঊর্ধ্ব হাইটা, এই ঊর্ধ্ব হাইয়ের কারণে আমাদের একটা এটা পরিমাণে আমরা একটা অর্থ পাবো, যে পরিবারের অর্থটা দিয়ে সারা জীবন চাকরি করার সার্থকতা আমরা পাবো এবং আমরা আমাদের পরিবার বা আমাদের পরিবারগুলো সুন্দরভাবে বাঁচতে পারবে। এই হলো মূল গ্র্যাচুইটির বিষয়টা। আমাদের 2015 সালে একটি পে কমিশন গঠন করা হয়েছিল। সেই পে কমিশন গঠন করার পরে গণকর্মচারীদের আমরা শ্বাস ছাড়তে পেরেছিলাম যে আমাদের জীবনের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক থাকবে। দিনের পর দিন এবং বছরের পর বছর যাওয়ার পর যে অবস্থা দাঁড়াইছে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয়েছে, তাতে আমাদের 2015 সালের যে পে কমিশন গঠন করা ছিল, তার সাথে আমাদের বিরাট বড় একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। আমাদের অর্থনৈতিক অবস্থা এবং সেই অর্থে আমাদের সমগ্র বাংলাদেশের 17-20 গ্রেডের সরকারি কর্মচারীরা এখন চলে ফিরে খেতে পারে না। আমাদের দেখা যাচ্ছে মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে এগুলো খরচ হয়ে যায়। ইতিমধ্যে আমরা গত বছর বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই 5 দফাটা পূর্ণ বিবেচনা করার জন্য, এবং আমরা
বিভিন্নভাবে একটা আশ্বস্ত পেয়েছিলাম যে এই 5 দফার উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিবেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা যে 5 দফা প্রণয়ন করেছি, এই 5 দফা প্রণয়নের মধ্যে আমরা সর্বনিম্ন 20 গ্রেডের জন্য আমরা বেতন দাবি করেছি 25,000 টাকা, এবং এটা যুক্তিযুক্ত বলে আমরা মনে করি। আপনারা জেনে থাকবেন যে সম্প্রতি সাবেক অর্থমন্ত্রীর নির্দেশনায় এবং তৎকালীন একটি টেকনিক্যাল টিমের নির্দেশনায় তারা রাষ্ট্রকে বোঝাতে চেয়েছিল আউটসোর্সিং কর্মচারী দিয়ে রাষ্ট্রের অনেক উন্নয়ন করতে পারবে। অথচ আউটসোর্সিং কর্মচারী নিয়োগ করতে গিয়ে দেখা গেছে অনেক সহজ সরল নিরীহ অসহায় আউটসোর্সিং কর্মচারী ছেলেপেলেদের নিয়োগ করা হয়েছে, এবং সেই সহজ সরল অসহায় যুবকদের নিয়োগ করে তাদের জীবনটাকে বরবাদ করে দেওয়ার একটা প্রক্রিয়া। আরেকটা বিষয় হচ্ছে আউটসোর্সিং নিয়োগের যে প্রক্রিয়াটা, এটা সম্পূর্ণ একটি বাজে প্রক্রিয়া। দেখা যায় যে রাষ্ট্রীয় অর্থ তৃতীয় একটা পক্ষ তারা ব্রোকারি করে তারা একটা দায়িত্ব নেয়, এবং সেই দায়িত্বের মাধ্যমে তারা আউটসোর্সিং ছেলেপেলেদের নিয়োগ করে তাদের অর্থ দেয়, এবং সেই অর্থ থেকে অনেক কারসাজি করা হয়। আমরা ইতিমধ্যে অনেকগুলো অভিযোগ পেয়েছি, যে অভিযোগগুলো আমরা ইতিমধ্যে এই অভিযোগের প্রতিবাদও করেছি। আসলে আউটসোর্সিংটা হচ্ছে আমাদের সরকারি যে অবকাঠামো, নিম্ন পর্যায়ের যে কর্মচারীগুলো আছে, এই কর্মচারীগুলোকে বিলীন করে তারা আউটসোর্সিং নিয়োগ করে সমগ্র বাংলাদেশের নিম্ন পর্যায়ের কর্মচারীদের বিলীন করে দেবে, এবং সেখানে আউটসোর্সিং নিয়োগ করবে। অর্থাৎ আজকে নিয়োগ করবে, কালকে তার কোনো সমস্যা হওয়ার মাত্রই তাকে চাকরিচ্যুত করা হবে, এবং ওই পদটা যাকে তাকে যে কোনো মুহূর্তে নিয়োগ করা যাবে। এটা একটি রাষ্ট্রীয় গণতান্ত্রিক রাষ্ট্রের চাকরিগত নীতিমালা হতে পারে না, যেখানে গণতান্ত্রিক দেশে বঙ্গবন্ধু নিজে প্রতিষ্ঠা করেছিলেন যে গণকর্মচারীদের জন্য 10টি গ্রেড থাকবে, পাশাপাশি এই 10টি গ্রেডে গণকর্মচারীরা বেতনভুক্ত হবেন। পাশাপাশি গণকর্মচারীদের যেমন রাষ্ট্রের প্রতি অনেক দায় থেকে যায়, রাষ্ট্রেরও গণকর্মচারীদের প্রতি অনেক দায় থেকে যায়। আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে জার্মান এবং বিভিন্ন দেশের মধ্যে যে রাষ্ট্রীয় কর্মচারীদের জন্য অধিকার আদায় করার জন্য যে আন্দোলনগুলো হয়েছে, সেই আন্দোলনে কিন্তু অলরেডি ওই রাষ্ট্রগুলো বুঝতে সক্ষম হয়েছে যে গণকর্মচারীদের স্বাভাবিক যে অবস্থাগুলো আছে, এই স্বাভাবিক যে সমস্যাগুলো আছে, এগুলো সমাধান করলে রাষ্ট্রীয় কার্যক্রমের গতি বাড়বে। আউটসোর্সিংদের যে নিয়োগের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ নোংরা, এবং দেখা যায় যে তারা মাসের পর মাস, বছর পর বছর বেতন নিয়ে সমস্যা থাকে, যেগুলো রাষ্ট্রীয় কর্তা বেন্দিদের বললেও কিছু করার থাকে না। কারণ তাদের যে জন্য যে বাজেটটা করা হয়, সেটা এক ধরনের উন্নয়ন খাতের একটা ফান্ডের মতো, এবং ওইটা একটা প্রকল্পের মতন। ওই প্রকল্পের ফান্ডটা রাষ্ট্রের কাছে তহবিলের টাকা থাকলে দিবে, তহবিলের টাকা থাকলে দিবে না। তবে আমরা দাবি করছি যে আউটসোর্সিং যে প্রক্রিয়াটা আছে, এটা সম্পূর্ণ বিলুপ্ত করে পূর্বের ন্যায় বাংলাদেশের 17-20 গ্রেড সহকারে নিম্ন পর্যায়ে যে কর্মচারী আছে, তাদেরকে পূর্বের ন্যায় বহাল করা হোক। বিশেষ করে যারা আউটসোর্সিং পদে বাংলাদেশে কর্মরত আছেন, তাদেরকে সরকারি নিয়ম অনুযায়ী রাজস্ব খাতে এনে তাদের জীবনযাপন স্বাভাবিক ব্যবস্থা করার জন্য আমি মনে করি করা উচিত। কারণ তারা তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সংবিধান তাদেরকে এই অধিকারটুকু দিয়েছে।